Hello friends, welcome to Perfect Coaching Class. Today I will discuss 10 most important question for your different type of exam. So we can begin the question number 1. The term Operation Flood is associated with অর্থাৎ অপারেশন ফ্লাড কোন বিষয়ের সঙ্গে যুক্ত। অপশনগুলো দেখা যাক। অপশনস আর কন্ট্রোলিং ফ্লাড, বি ফান্ডস ফর ফ্লাড ভিকটিমস, সি বুস্টিং মিল্ক প্রোডাকশন, ডি ফর রিডিউসিং ফ্লাডস আর। অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ, বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করা, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং বন্যাকে কম করা। ভাবতে থাকো কোনটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সারটি হলো বুস্টিং মিল্ক প্রোডাকশন, অর্থাৎ দুগ্ধ উৎপাদন বৃদ্ধি হচ্ছে অপারেশন ফ্লাডের সঙ্গে সম্পর্কিত। এটি 13ই জানুয়ারি 1970 খ্রিস্টাব্দে ভারত সরকার গ্রহণ করেছিল এবং এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় দুগ্ধ উৎপাদন প্রকল্প। Now we move to second question. The question is, the most serious problem of India is, অর্থাৎ ভারতের সবথেকে কঠিনতম সমস্যা কি? অপশন ফর কোয়েশ্চেন নাম্বার 2, আন্ডার এমপ্লয়মেন্ট নট পভার্টি, অর্থাৎ কম কার্য কিন্তু দারিদ্রতা নয়। স্টাগনেশন নট পভার্টি, অর্থাৎ উপবাস কিন্তু দারিদ্রতা নয়। আনএমপ্লয়মেন্ট নট পভার্টি, অর্থাৎ কর্মহীনতা কিন্তু দারিদ্রতা নয়। আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি, কোয়েশ্চেন 4 নম্বর অপশন, অর্থাৎ কর্মহীনতা এবং দারিদ্রতা। দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার, আনএমপ্লয়মেন্ট নট পভার্টি, অর্থাৎ ভারতের প্রধানতম সমস্যা হচ্ছে গিয়ে কর্মহীনতা, দারিদ্রতা নয়। অর্থাৎ দারিদ্রতা কোনো সমস্যা নয়, অ্যাকচুয়ালি প্রধান সমস্যাই হচ্ছে কর্মহীনতা। এই প্রসঙ্গে অমর্ত্য সেনের একটি কথা মনে পড়ে যায় যে আমরা শুধু পেট নিয়ে জন্মগ্রহণ করিনি, আমাদের সঙ্গে দুটো হাতও রয়েছে, সুতরাং আমরা সুযোগ পেলে সমস্ত কাজেই করতে পারি। Now we move to question number 3. Which of the following socio-economic factors tend to keep birth rate high level in India? অর্থাৎ কোন আর্থসামাজিক কাজগুলো ভারতের হাই অর্থাৎ উচ্চ জন্মহারের জন্য দায়ী? অপশন ফর কোশ্চেন নাম্বার 3. The options are poverty, it will be poverty, এটা poverty হবে, নট প্রপার্টি। poverty অর্থাৎ দারিদ্রতা, জয়েন্ট ফ্যামিলি সিস্টেম, যৌথ পরিবারতন্ত্র, আরবানাইজেশন, নগরায়ন এবং ইউনিভার্সালিটি অফ ম্যারেজ। ইউনিভার্সালিটি অফ ম্যারেজ অর্থাৎ হচ্ছে গিয়ে ভারতে যে বিভিন্ন আন্তঃকাস্ট সিস্টেমে বিবাহ পরিচালন আছে সেটাকে বোঝায়। অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 3, অ্যান্সার ইজ এ, বি অ্যান্ড ডি, অর্থাৎ প্রভার্টি, জয়েন্ট ফ্যামিলি সিস্টেম এবং ইউনিভার্সালিটি অফ ম্যারেজ সিস্টেম। অর্থাৎ দারিদ্রতা, যৌথ পরিবারতন্ত্র এবং আন্তঃকাস্ট যে বিবাহ সিস্টেম চালু রয়েছে এর সবকটি হচ্ছে ভারতের উচ্চ জন্মহারের জন্য দায়ী। কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান এস্টিমেট দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, অর্থাৎ কোন সংস্থা ভারতের জাতীয় ইনকামকে এস্টিমেট করে? দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 4 এর অপশনগুলো। অপশন হচ্ছে ন্যাশনাল ইনকাম কমিটি, বি প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, সি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ডি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। অর্থাৎ ন্যাশনাল ইনকাম কমিটি, প্ল্যানিং কমিশন, আরবিআই এবং সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এই 4টি অপশনের মধ্যে কোন সংস্থাটি ভারতের জাতীয় আয় নির্ধারণ করে? উত্তরটি হলো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন,
অর্থাৎ জাতীয় পরিসংখ্যান সংগঠন ভারতের জাতীয় আয় নির্ধারণ করে। এর হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত এবং এই সংস্থাটি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের অধীনে কাজ করে এবং এটি 2 মে 1951 সালে সংগঠনটি গঠিত হয়েছিল। 5 নম্বর কোশ্চেন বা 5 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ডু মিন বাই ক্লোজড ইকোনমি? অর্থাৎ বন্ধ অর্থনীতি বলতে কি বোঝো? বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝো? দেখে নেওয়া যাক বদ্ধ বা আবদ্ধ অর্থনীতি বলতে কি বোঝায়। ইট মিনস নাইদার ইম্পোর্ট নর এক্সপোর্ট টেক প্লেস ইন এ কান্ট্রি ইজ কল্ড ক্লোজড ইকোনমি। অর্থাৎ কোনো দেশে যখন ইম্পোর্ট এবং এক্সপোর্ট কোনো কার্যই বা কোনো ব্যবসাই হয় না, সেই অবস্থায় দেশের অর্থনীতিকে বদ্ধ ইকোনমি বা আবদ্ধ ইকোনমি বা ক্লোজড ইকোনমি বলা হয়। কোশ্চেন নাম্বার 6, হুইচ ট্যাক্স ইজ কল্ড প্রোগ্রেসিভ ট্যাক্স? অর্থাৎ কোন ট্যাক্সকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলা হয়? কোন ট্যাক্সকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলা হয়? দেখে নেওয়া যাক অপশানগুলো হলো সেল ট্যাক্স, কাস্টমস ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স অ্যান্ড ইনকাম ট্যাক্স। সেল ট্যাক্স মানে বিক্রয় কর, কাস্টম ট্যাক্স এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, এক্সাইজ ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স। অ্যান্সারটি হলো ইনকাম ট্যাক্স। অর্থাৎ ইনকাম ট্যাক্সকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলা হয়। কি বলা হয়? ইনকাম ট্যাক্সকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলা হয়। Now we move to question number 7. Who was the first chairman of the planning commission? অর্থাৎ ভারতের প্রথম প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া? চলো দেখি অপশনগুলো হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি ডক্টর জওহরলাল নেহরু, সি সর্দার বল্লভভাই প্যাটেল অ্যান্ড ডি মহাত্মা গান্ধী। অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 7, অ্যান্সার ইজ ডক্টর জওহরলাল নেহরু। অর্থাৎ জওহরলাল নেহরু হলেন প্ল্যানিং কমিশনের প্রথম ভারতীয় চেয়ারম্যান এবং তার তত্ত্বাবধানেই 1950 খ্রিস্টাব্দের 15ই মার্চ প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল এবং 17ই আগস্ট 2014 সালে নীতি আয়োগ গঠন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে। নাও কোশ্চেন নাম্বার 8. Question number 8 is unemployment which occur when workers move from one job to another job is known as. অর্থাৎ একজন কর্মী যখন একটি কাজ ছেড়ে অন্য কাজে যোগদান করেন, সেই দুটি কাজের মধ্যবর্তী সময়ে যে সে বেকার থাকে, সেই বেকারত্বকে কোন ধরনের বেকারত্ব বলে অভিহিত করা হয়? Options are seasonal unemployment, frictional unemployment, cyclical unemployment, technological unemployment. অর্থাৎ মরশুমি বেকারত্ব, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এবং সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট অ্যান্ড টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। দেখে নেওয়া যাক অ্যান্সার হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ কোনো কর্মী যখন তার একটি কর্ম ছেড়ে অন্য কর্মে যোগদানের মধ্যবর্তী সময়ে সে বেকারত্ব থাকে, সেই অবস্থাকে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। নাও উই মুভ টু কোশ্চেন নাম্বার 9. দ্য কোশ্চেন নাম্বার 9 ইজ মিড ডে মিল ওয়াজ ফার্স্ট লঞ্চ ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল? এটা কিন্তু মনে রাখবে পাইলট প্রজেক্ট হিসেবে। দেখে নেওয়া যাক অপশনগুলো হচ্ছে উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু এবং রাজস্থান। অর্থাৎ উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু বা রাজস্থানের কোথায় প্রথম মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল? অ্যান্সার হলো কেরালা।
তো কেরালাতে প্রথম ভারতে পাইলট প্রজেক্ট হিসেবে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল এবং এটা পিভি নরসিমহা রাওয়ের সময়, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় 1995 খ্রিস্টাব্দে মিড ডে মিল প্রকল্প প্রথম চালু হয়। Now we move to today's current affairs question. The question is, what is law of sedition? Sedition অর্থাৎ স্যাডিটেশন বলে একটি ল আমাদের ভারতে আছে, সেই লটি কি? এবার প্রথম বোঝা উচিত, আমাদের জানা উচিত স্যাডিটেশন বলতে কি বোঝা হয়। স্যাডিটেশন আমরা বাংলায় রাজদ্রোহী বা দেশদ্রোহী বলে থাকি, অর্থাৎ রাজদ্রোহী বা দেশদ্রোহী আইনটি কি, সেই আইনটি সম্পর্কে আমাদের জানতে হবে। তো দেখো, সেকশন 24A of the Indian Penal Code. Section 24A of Indian Penal Code বলা আছে, whomever by word either spoken or written or by signs or by visible representation or otherwise bring or attempt or attempt to excites disaffection towards the government established by law in India shall be punished with imprisonment for life, to which fine may be added, or with imprisonment which may extend to 3 years, to which fine may be added, or with fine. অর্থাৎ এটাকে যদি আমি সিম্পল ভাবে বোঝাই বা সিম্পল ভাবে বলি, যে ভারতীয় সরকারের প্রতি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি কোনো বা লিখিত বা মৌখিকভাবে কোনো ডিসঅ্যাফেকশন অর্থাৎ আনুগত্য প্রকাশ না করে, তবে তার বিরুদ্ধে এই স্যাডিটেশন আইনটি অর্থাৎ দেশদ্রোহী আইন সরকার চাইলে প্রয়োগ করতে পারে এবং এর জন্য আজীবন তার কারাবাস হতে পারে, অথবা 3 বছর কারাবাস হতে পারে, অথবা তাকে ফাইন করা হতে পারে। মনে রাখবে, এই আইনটি দ্বারা ভারত সরকার ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন সময়ে জেলের পেছনে বন্দি করে রাখে এবং এই আইনটা খুবই সঙ্গতিপূর্ণ নয়, মাঝে মধ্যেই এই আইনের দুর্ব্যবহার দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকে এখানে আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।